এসএসসি প্রোগ্রামের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আমরা আপনাদের বাংলা বইয়ের বিশিষ্ট শিক্ষাবিদ এবং সাহিত্যিক ইব্রাহিম খাঁ রচিত কীর্তিময় মিশর এই ভ্রমণ কাহিনীটি নিয়ে আলোচনা করব। আসুন মূল আলোচনায় প্রবেশের আগে ইব্রাহিম খাঁর জীবন এবং বাংলা সাহিত্যে তার অবদান সম্পর্কে কয়েকটি প্রয়োজনীয় তথ্য জেনে নিই। বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ ইব্রাহিম খাঁ 1894 সালে টাঙ্গাইল জেলার বিরামদি গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্য চর্চা, শিক্ষার প্রসার ও সমাজসেবায় ইব্রাহিম খাঁ উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি ছোট গল্প, নাটক, শিশু সাহিত্য, পাঠ্যপুস্তক, অনুবাদ, উপন্যাস, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী, রম্য রচনা, জীবনী প্রভৃতি লিখে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাঁর সাহিত্য সৃষ্টির মূল লক্ষ্য ছিল বাঙালি মুসলমানদের উৎসাহিত করা। কামাল পাশা, ইস্তাম্বুল যাত্রীর পত্র, বাতায়ন প্রভৃতি তাঁর বিখ্যাত রচনা। শিক্ষা বিস্তারেও ইব্রাহিম খাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। তিনি টাঙ্গাইলের করটিয়া সাদত কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। ইব্রাহিম খাঁ 1963 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং 1976 সালে 21 পদক লাভ করেন। 1978 সালে তিনি মৃত্যুবরণ করেন। কীর্তিময় মিশর রচনাটি ইব্রাহিম খাঁর বিখ্যাত ভ্রমণ কাহিনী ইস্তাম্বুল যাত্রীর পত্রের কায়রোর পত্র এর একটি অংশ। মিশর ভ্রমণের সময় ইব্রাহিম খাঁ প্রাচীন মিশরের স্থাপত্য শৈলীগুলো দেখবার এক দুর্লভ সুযোগ লাভ করেছিলেন। তিনি কীর্তিময় মিশর এই অংশে তার সেই স্মৃতিকথা ব্যক্ত করেছেন অত্যন্ত চমৎকার ভঙ্গিতে। সে সময় তিনি দেখেছিলেন প্রাচীন মিশরের অন্যতম বিস্ময়কর স্থাপত্য, পিরামিড, মিশরের প্রাচীন কিছু প্রাসাদ এবং মসজিদের অসাধারণ স্থাপত্য শৈলী। এ সমস্ত স্থাপত্য শৈলীর বর্ণনা দিতে গিয়ে তিনি সমস্ত মিশরকে প্রাচীন স্থাপত্য শিল্পের এক বিরাট জাদুঘর বলে বর্ণনা করেছেন। কীর্তিময় মিশর এই ভ্রমণ কাহিনীটি আপনাদের পাঠ্য বইয়ে আপনাদের পাঠের সুবিধার্থে 3টি পাঠ পরিক্রমায় বিভক্ত করা হয়েছে। আসুন প্রথমেই আমরা পাঠ 1-এ ইব্রাহিম খাঁ কি বলেছেন তা জেনে নেবার চেষ্টা করি। ছোটবেলা থেকে শুনে আসছি মিশরের নীল দরিয়ার কথা। সে দরিয়ার বুকে শিশু মুসার ভেলা ভাসে। সে দরিয়ার কিনারে দাঁড়ানো ফেরাউনের শাহী মহলের মহিলারা মুসাকে তুলে নিয়ে গিয়ে লালন পালন করেন। নীল দরিয়াকে বাদ দিয়ে মিশরের কথা কল্পনা করা কঠিন। নীল দরিয়া না থাকলে মিশর 2-1টা মরুদ্যান সহ একটা মরুভূমি হয়েই পড়ে থাকত। যুগে যুগে নবনব সভ্যতার লালনভূমি হতে পারত না। মিশর নীল দরিয়ার দান। সিন্ধু সভ্যতা ও ইউফ্রেটিস সভ্যতা ছাড়া মিশরীয় সভ্যতার মতো প্রাচীন সভ্যতা দুনিয়াতে আর একটি আছে বলে মনে হয় না। খ্রিস্টপূর্ব 3300 সাল হতে মিশরীয় সভ্যতার ইতিহাস পাওয়া যায়। প্রাচীন মিশরীয়রা যে লিখন পদ্ধতি আবিষ্কার করে তার নাম হায়ারোগ্লিফিক্স। ছবি এঁকে এঁকেই তারা লিখত। খ্রিস্ট ধর্ম গ্রহণের পর মিশরীয়রা রোমক হরফ গ্রহণ করে। আরবরা মিশর জয় করার পর মিশরীয়রা আরবি হরফে লেখা শুরু করে। আধুনিক যুগে বহুকাল পর্যন্ত হায়ারোগ্লিফিক্স কেউ পড়তে পারত না। তাই জটিল, অবদ্ধ, হেয়ালি গোছের কোনো কিছু হলেই লোকে বলতো ওটা হায়ারোগ্লিফিক্স। অবশেষে কিন্তু এই রহস্যের দুয়ার উদ্ঘাটিত হয়েছে। চ্যাম্পোলিয়ন নামক একজন ফরাসি পণ্ডিত এই ভাষা পড়ার পথ আবিষ্কার করে ফেলেছেন। এই সময় হতে হায়ারোগ্লিফিক্সের সাহায্যে মিশরের প্রাচীন যুগের অনেক সমস্যার সমাধান হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আপনারা কীর্তিময় মিশর রচনাটির যে অংশটুকু শুনলেন তা থেকে আপনারা 6টি বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। সে বিষয়গুলো হচ্ছে নীল দরিয়া, মুসা আলাইহিসসালাম, সিন্ধু সভ্যতা, ইউফ্রেটিস সভ্যতা, হায়ারোগ্লিফিক্স এবং চ্যাম্পোলিয়ন। আসুন এই 6টি বিষয় সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা জেনে নিই। নীল দরিয়া মিশরের প্রধানতম নদী, যা আবিসিনিয়ার পাহাড় অঞ্চল থেকে উৎপত্তি হয়ে প্রায় 4000 মাইল উত্তরে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে।
চলার পথে নীলনদের স্রোতধারা বহু জনপদকে সমৃদ্ধ করেছে, তার মধ্যে মিশর অন্যতম। নীলনদ আবিসিনিয়ার উর্বর পলিমাটি বয়ে এনে মিশরের ভূমিকে দিয়েছে উর্বরা শক্তি, ফলে সেখানে কৃষির হয়েছে উন্নতি। এই নদী থেকেই মিশরীয়রা তৈরি করেছে বিদ্যুৎ শক্তি। তাই অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে মিশরীয়দের মধ্যে শুরু হয় শিল্প, সংস্কৃতি, বুদ্ধি ও বিজ্ঞানের চর্চা, এবং এভাবেই শুষ্ক মরুভূমির দেশ মিশরে গড়ে ওঠে বিশাল এক বিস্ময়কর সভ্যতার উন্মেষ। বস্তুত মিশরের প্রাচীন সভ্যতার সৃষ্টিতে নীলনদের গুরুত্ব অপরিসীম। হযরত মুসা আলাইহিসসালাম ছিলেন ইহুদিদের ধর্মবিধানদাতা। তিনি প্রাচীন মিশরের বনি ইসরায়েল বংশে জন্মগ্রহণ করেন। ইহুদিদের পুরাণ গ্রন্থ টেস্টামেন্টে বর্ণিত আছে, রাজা ফেরাউনকে জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে বনি ইসরায়েল বংশে এক ছেলে জন্মগ্রহণ করবে যে তাকে ধ্বংস করবে। এতে ভীত হয়ে ফেরাউন ইহুদিদের ঘরে কোনো পুত্র সন্তান জন্মালে তাকে মেরে ফেলার হুকুম দেন। সে সময়ে হযরত মুসা আলাইহিসসালামের জন্ম হয়। দৈববাণী পেয়ে তাকে নীলনদে ভাসিয়ে দিয়েছিলেন তাঁর পিতামাতা। অলৌকিকভাবে তিনি বেঁচে যান এবং ফেরাউনের ঘরেই লালিত পালিত হন, এবং পরবর্তী পর্যায়ে তিনি ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হন। সিন্ধু সভ্যতা। সিন্ধু নদীর তীরে খ্রিস্টপূর্ব প্রায় 2500 থেকে 1500 অব্দের মধ্যে মহেঞ্জোদারো, চানহুদারো, পাঞ্জাবের হরপ্পা শহর এবং রাজস্থান ও গুজরাটের বিশাল এলাকায় মাটির নিচে প্রাচীন নগর, বন্দর এবং ভারতের এক উন্নত প্রাচীন সভ্যতার কীর্তিচিহ্ন প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন। তাই ইতিহাসে সিন্ধু সভ্যতা নামে পরিচিত। ইউফ্রেটিস সভ্যতা। ইতিহাসে ব্যাবিলনের ইউফ্রেটিস নদীর দুই তীরে খাল ও সেচের উন্নতির ফলে সেখানে সৃষ্টি হয়েছিল সমৃদ্ধ নগর, জনপদ এবং এক নতুন সভ্যতা। আসিরীয় জাতির সম্রাট অসুরবানিপালের সময় এই সভ্যতা উৎকর্ষের চরম শিখরে পৌঁছেছিল। এটাই ইতিহাসে ইউফ্রেটিস সভ্যতা বলে পরিচিত। প্রাচীন মিশরীয়রা ছবির মাধ্যমে এক বিশেষ ধরনের পদ্ধতিতে লিখত, যার নাম হায়ারোগ্লিফিক্স। এই ভাষা সহজে কেউ বুঝতে পারত না। 1799 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন মিশর অভিযানে যান, তখন একজন ফরাসি সৈন্য রোজেটা নামক একটি কালো পাথর আবিষ্কার করেন, যেখানে খোদাই করা ছিল কয়েকটি অদ্ভুত লিপি। সেই লিপিসমূহের মধ্যে একটি ছিল প্রাচীন হায়ারোগ্লিফিক্স। আধুনিক যুগে বহুকাল পর্যন্ত হায়ারোগ্লিফিক্সকে কেউ পড়তে পারত না। পরবর্তীকালে চ্যাম্পোলিয়ন নামক একজন ফরাসি পণ্ডিত দীর্ঘদিনের সাধনায় মিশরীয়দের প্রাচীন লিপি হায়ারোগ্লিফিক্স পড়ার উপায় আবিষ্কার করেছিলেন, এবং 1832 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি মিশরীয় ভাষায় একটি ক্ষুদ্র ব্যাকরণ ও হায়ারোগ্লিফিক্সের একটি অভিধান রচনা করে গিয়েছেন। আজ হতে 4500 বছর আগে মিশরে ফেরাউন বংশের বাদশারা শাসনদণ্ড পরিচালনা করতেন। পিরামিডগুলো তাঁদেরই সমাধি মন্দির। ছোট বড় প্রায় 80টি পিরামিড এখনও বর্তমান। পিরামিড যুগের মিশরীয়রা ছিল নিতান্ত ধর্মপ্রাণ। তারা পরকালে বিশ্বাস করত, ভাবত মৃত্যুর পর আত্মা মানুষ কিংবা অন্য প্রাণীর দেহ ধারণ করে বেঁচে থাকবে। কিন্তু আত্মাকে বেঁচে থাকতে হলে দুটি শর্ত পালন করতে হবে। প্রথমত, শরীরকে একদম ধ্বংস হতে দেওয়া যাবে না। দ্বিতীয়ত, মাইয়াতকে তার নাম ভুলে যেতে দেওয়া যাবে না। এই জন্য মিশরীয়রা মৃতদেহকে মমিতে পরিণত করে খুব নিরাপদ স্থানে রেখে দিত, আর সে সমাধি মন্দিরের গায়ে বহু স্থানে মৃতের নাম লিখে রাখত। পাহাড়ের মতো এই পিরামিডগুলো সেকালের রাজা বাদশাদের সমাধিস্থান। মৃত্যুর পর বাদশাহ বেগমের যাতে কোনো অভাব তকলিফ না হয়, সেজন্য তাদের মমির সঙ্গে কবরে দেওয়া হতো বহুমূল্য হীরা জহরত। কেউ কেউ মনে করেন বাদশাহ বেগমের খেদমতের জন্য তাদের গোলাম বাঁধীকে হত্যা করে মনিবের সঙ্গে কবরে দেওয়া হতো। পিরামিডগুলো আগাগোড়া বড় বড় পাথরে তৈরি। কি কৌশলে এই বিরাট পাথরখণ্ড একটি দুটি নয়, হাজারে হাজারে হয়তোবা লাখে লাখে মিশরীয় ওস্তাকারেরা এত উপরে তুলেছিল, তা আজও জগতের বিস্ময়। কেউ কেউ মনে করেন
সেকালের লোক এ কাজে কাঠের ক্রেন ব্যবহার করত। আবার অন্যেরা বিশ্বাস করেন কাঠের ক্রেনে এই অসংখ্য পাথর এত উপরে তুলবে এ সম্ভবপর নয়, বরং সম্ভব এটা পিরামিডের দিক খানিকটা পাথর দিয়ে মজবুত করে গেঁথে সেই পর্যন্ত তারা মাটিতে ঢেকে দিয়েছে। তারপর সেই তোলা মাটি পিটিয়ে শক্ত করে তার উপর দিয়ে কতকগুলো পাথরখণ্ড উপরে টেনে তুলেছে। হয়তো হাজার হাজার যুদ্ধবন্দী গোলাম এ কাজে মোতায়েন ছিল। আর এক স্তর পাথরে গাঁথা হলে আবার তারা মাটি তুলে তা ঢেকে দিয়েছে, আবারও তার উপর দিয়ে পাথর উপরে টেনে তুলেছে। এমনিভাবে গোটা পিরামিডটি নির্মাণ শেষ করে অবশেষে তার গা হতে মাটি কেটে দূরে ফেলা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ কীর্তিময় মিশর এই রচনাটির পাঠ 2 থেকে খানিকটা অংশ আপনারা শুনলেন। এর ভেতর থেকে আমরা 3টি বিষয় সম্পর্কে জানতে পেরেছি। সে 3টি বিষয় হচ্ছে ফেরাউন, পিরামিড এবং মমি। এই 3টি বিষয় সম্পর্কে নিশ্চয়ই আপনাদের আরও জানবার কৌতূহল রয়েছে। আসুন সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা শোনা যাক। ফেরাউন মিশরের প্রাচীন রাজবংশের নাম। দীর্ঘদিন ধরে তারা মিশরে রাজত্ব করতেন। তারা ছিলেন জ্ঞানী, গুণী ও শিল্পকলায় দক্ষ। তাদের সময়ে মিশরে শিল্প সংস্কৃতির প্রভূত উন্নতি সাধিত হয়। মৃত্যুর পর নিজেদেরকে পৃথিবীতে অমর করে রাখার জন্য ফেরাউন বংশের রাজারা তাঁদের মৃতদেহকে মমি বানিয়ে কবরে রেখে তার উপর পিরামিড তৈরি করেন। পিরামিড হচ্ছে প্রাচীন মিশরীয় রাজাদের সমাধি মন্দির। পিরামিড শব্দের অর্থ উচ্চতা। এগুলো বড় বড় পাথরের তৈরি এবং দেখতে মন্দিরের মতো। খ্রিস্টপূর্ব 3000 অব্দে ফেরাউন রাজবংশের 3য় রাজা জোসারের সমাধির উপরে পৃথিবীর প্রথম পিরামিডটি নির্মিত হয়। এটি ছিল মন্দিরের মতো থাক কাটা পিরামিড। এরপর 1 শতাব্দীর মধ্যে 4র্থ রাজবংশের রাজা খুফুর মৃতদেহ মমি বানিয়ে রাখার জন্য গিজে নগরে তৈরি হয় আরও একটি বড় পিরামিড। এই পিরামিডগুলির কোনোটি ত্রিভুজ, কোনোটি চতুর্ভুজ আকৃতির। এর উপরের দিকটা ক্রমান্বয়ে সরু হয়ে অনেক উপরে উঠে গেছে। পিরামিডগুলিতে আছে রাজা রানীর কক্ষ, গ্যালারি এবং অন্যান্য রাজকীয় ব্যবস্থা। এই পিরামিডগুলি নির্মাণের ব্যাপারে স্থাপত্যবিদ, বৈজ্ঞানিক ও ঐতিহাসিকগণের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। কারো কারো মতে কাঠের ক্রেনের সাহায্যে বিশাল বিশাল পাথরখণ্ডগুলোকে টেনে উপরে তোলা হয়েছে। আবার কারো মতে পিরামিডের গোড়ার দিক থেকে স্তরে স্তরে গেঁথে পাথরখণ্ডগুলোকে উপরে তোলা হয়েছে। বস্তুত এই বড় বড় পাথরের সমন্বয়ে পাহাড় সমান উঁচু এই অদ্ভুত সুন্দর শিল্পকীর্তির পিরামিডগুলির নির্মাণ কৌশল আজও অজ্ঞাত। কেবল বিশাল আকারের জন্য নয়, প্রাচীন যুগের শিল্পকলার সুন্দর নিদর্শন হিসাবে পিরামিডগুলো আজও পৃথিবীর অন্যতম মহাবিস্ময় হয়ে আছে। প্রাচীন রাজা রানীদের মৃতদেহ পচন থেকে রক্ষা করে স্বাভাবিক আকৃতিতে শুকিয়ে রাখা হতো। এই শুকনো মৃতদেহকে বলা হয় মমি। মমিগুলো কিভাবে তৈরি হতো তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। কারো কারো মতে মৃতদেহের ভিতর থেকে মগজ, নাড়িভুঁড়ি ইত্যাদি বের করে ফেলার পর একটি ঔষধে তা ডুবিয়ে রাখা হতো। নির্দিষ্ট সময় পরে সেই মৃতদেহটি পরিষ্কার করে মোম মাখানো কাপড়ে জড়িয়ে মমি বানানো হতো। সর্বশেষে মমিকে কফিনে ভরে সমাধিতে রাখা হতো। তারপর সমাধির উপরই নির্মিত হতো পিরামিড। সবচেয়ে মজার ব্যাপার হলো, মৃত্যুর পর রাজারানীদের যেন কোনো অভাব না হয় সেজন্য মমির সাথে দেয়া হতো মূল্যবান হীরা জহরত। এছাড়াও তাদের সেবার জন্য গোলাম বাঁধীকেও হত্যা করে মনিবের সাথে কবর দেয়া হতো। স্ফিংস মরু ও মৃতের দেবতা। এর বয়স পিরামিডের চেয়েও বেশি। এই দেবতার হেফাজতে কবরস্থান রক্ষিত হবে এই বিশ্বাসে এর কাছে এক বিরাট পিরামিড তৈরি হয়। স্ফিংস মানুষের মাথাওয়ালা এক বিপুল আকারের সিংহমূর্তি। আস্ত পাথর কেটে এই বিরাট দেবমূর্তির দেহ ও মাথা তৈরি হয়েছে। পাঞ্জা দুটিও বিরাট, তারা আলাদা পাথরে নির্মিত। কবি হেমচন্দ্রের কথায়, বাঁধিয়া পাষাণ স্তূপ অবনীতে অপরূপ, দেখাইয়া মানবেরে কি কৌশলে বলো। প্রাচীন মিশরবাসী
কোথা সে সকল? কায়রোর মতো মুসলিম শিল্পকলার এত বড় কেন্দ্র দুনিয়ার আর কোথাও নেই। যে মুসলিম বংশ যখন শাসনযন্ত্র অধিকার করেছে, তারাই তখন তাদের রাজধানী সুরম্য প্রাসাদ ও সুদৃশ্য মসজিদ দিয়ে ভরে তুলেছেন। এরা সকলে একই রাজধানীতে বসে রাজ্য শাসন করেননি, নিজেদের সুবিধা মতো রাজধানী এদিক সেদিক সরিয়ে নিয়েছেন। ফলে প্রাসাদ ও মসজিদ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। মিশরে ইসলামের কীর্তিচিহ্ন আজও যা আছে তা বিশ্বের বিস্ময়। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আপনারা যে অংশটুকু শুনলেন সেটি কীর্তিময় মিশর রচনার শেষ পাঠ পরিক্রমা পাঠ 3 থেকে। এই অংশে আপনারা পরিচিত হয়েছেন স্ফিংসের নামের সঙ্গে। আপনারা জেনেছেন প্রাচীন মিশরের মুসলিম স্থাপত্য শিল্প সম্পর্কে এবং আরও একজন বাঙালি কবি হেমচন্দ্রের নামের সঙ্গে আপনারা পরিচিত হয়েছেন। আসুন এদের সম্পর্কে আর একটু বিস্তারিত তথ্য জেনে নেবার চেষ্টা করি। স্ফিংস প্রাচীন মিশরের স্থাপত্য শিল্পের অন্য একটি উল্লেখযোগ্য নিদর্শন। এটি পাথরের তৈরি একটি বিরাট সিংহ মূর্তি। মাথাটি দেখতে মানুষের মতো, হাত দুটি বিরাট আকৃতির। প্রাচীন মিশরীয়দের নিকট স্ফিংস মরু ও মৃতের দেবতা বলে পরিচিত ছিল। কায়রো থেকে 12 মাইল দূরে গিজে নামক স্থানে এটি অবস্থিত। মিশরের চতুর্থ রাজবংশের রাজা খুফুর উত্তরাধিকার ছিলেন খুফরু। স্ফিংসের উপরের অংশ খুফরুরই প্রতিকৃতি। কবি হেমচন্দ্র বাংলা সাহিত্যের 19 শতকের একজন বিখ্যাত কবি। তিনি 1838 সালে জন্মগ্রহণ করেন। তিনি দেশপ্রেম এবং হিন্দু পুরাণের কাহিনী দিয়ে কাব্য রচনা করেছেন। তাঁর রচিত মহাকাব্য বৃত্তসংহার 1875 সালে প্রকাশিত হয়। কবি হেমচন্দ্র 1903 সালে পরলোক গমন করেন। লেখক ইব্রাহিম খাঁ মিশরের স্থাপত্য শিল্পে মুসলমান শাসকগণের অবদানের কথাও চমৎকারভাবে বর্ণনা করেছেন। মুসলমান শাসকগণ তাঁদের রাজধানীগুলো মনোরম প্রাসাদ ও সুন্দর মসজিদ দিয়ে সাজিয়েছেন এবং প্রতিটি প্রাসাদের গায়ে খোদাই করা রয়েছে তাঁদের নাম, পরিচয়। কায়রোর জাদুঘরে রয়েছে প্রাচীন মিশরের এই ধরনের প্রায় 3000 শিলালিপি। শিক্ষার্থীবৃন্দ, আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে এসে আমরা এখন উপস্থিত হয়েছি। আসুন অনুষ্ঠান শেষ করার আগে কীর্তিময় মিশর এই রচনাটির ভেতর থেকে আমরা কি কি জিনিস শিখলাম বা জানলাম সেগুলো আরেকবার ভাবতে চেষ্টা করি। আমরা আজকে কীর্তিময় মিশর থেকে জেনেছি নীলনদ সম্পর্কে এবং মিশরীয় সভ্যতায় নীলনদের অবদান সম্পর্কে, হজরত মুসা আলাইহিসসালাম এবং তার জীবনী সম্পর্কে, সিন্ধু ও ইউফ্রেটিস সভ্যতা সম্পর্কে জেনেছি, প্রাচীন মিশরীয় লিখন পদ্ধতি হায়ারোগ্লিফিক্স এবং এর পাঠোদ্ধারকারী বিখ্যাত ফরাসি পণ্ডিত চ্যাম্পোলিয়ন সম্পর্কে। মনে আছে নিশ্চয়ই আমরা জেনেছি ফেরাউন ও তার রাজবংশ সম্পর্কে এবং সেই সঙ্গে জেনেছি পিরামিডের নির্মাণ কৌশল এবং মমি তৈরি সম্পর্কে। পাঠের শেষ দিকে আমরা জেনেছি স্ফিংস সম্পর্কে। সেই মরু ও মৃতের দেবতা বিশাল স্ফিংস নিশ্চয়ই আপনাদের কৌতূহল আকর্ষণ করেছে। একেবারেই সর্বশেষে যে জিনিসটি আমরা জেনেছি সেটি হচ্ছে মিশরীয় সভ্যতায় মুসলমান শাসকদের অবদান সম্পর্কে। আশা করছি সমস্ত ব্যাপারগুলো আপনাদের মনে আছে। এছাড়াও আপনাদের সুবিধার জন্য আপনাদের বইয়ের শেষে সংক্ষিপ্ত প্রশ্ন এবং চূড়ান্ত মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন ও ব্যাখ্যার নমুনা উত্তর দেওয়া আছে। এগুলো আপনি পাঠ করুন এবং এগুলো পাঠ করবার পর আপনার কাছে সমস্ত রচনাটি পরিচ্ছন্ন হয়ে উঠবে বলে আশা করছি। আপনাদের শিক্ষা জীবন সামনের দিকে এগিয়ে যাক। আপনাদের অব্যাহত ভবিষ্যৎ কামনা করে, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।